প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডিজিএফআই এর হেডকোয়ার্টার ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ইসরায়েলের জন্য জাহাজে করে লুকিয়ে অস্ত্র আনছিল সৌদি আরব, ইতালিতে এসে আটকা পড়ল তাদের জাহাজ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এক বছরের মধ্যে মজবুত অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি কমিটির সঙ্গে এক মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, স্বৈর শাসনের সময় সকল টাকা চুরি করে ব্যাংক খালি করে ফেলায় দেশের সকল আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণে দেশের অর্থনীতি মজবুত অবস্থায় ফিরে এসেছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশন সেই নিয়ে কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ার ব্যবসায়ী এবং বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, মালয়েশিয়ার ব্যবসায়ীদের কাছ থেকে বড় ধরনের বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে, যা আমাদের দেশের অগ্রগতিতে সহায়তা করবে। আর যারা এখানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনিয়মিত হয়ে পড়েছেন তাদের এই জটিলতা নিরসনে সরকার কাজ করবে বলে উল্লেখ করেন তিনি, এবং সবাইকে বৈধ কাগজপত্র নিয়ে বিদেশে আসার পরামর্শ দিয়েছেন। শুধু তাই নয়, কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করতে আগামী 28 আগস্ট কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রবাসী ভোটারদের সঙ্গে একটি সভায় অংশ নেবেন তিনি। সফরের মূল উদ্দেশ্য হল উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে যোগদান এবং কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের সূচনা করা। উদ্বোধনী অনুষ্ঠানের পর সেখানে ভোটার নিবন্ধন প্রক্রিয়া, সুবিধা এবং বিভিন্ন প্রশ্ন উত্তর সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা দেওয়া হবে। নির্বাচন কমিশন কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্যোগে প্রবাসীদের ভোটাধিকারের অংশগ্রহণ বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেছেন। পাশাপাশি এটি ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি। গোয়েন্দা সংস্থার সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই আপনার আমার পকেটের টাকায় চলাফেরা করে। তারা কত টাকা খরচ করে বাংলাদেশের মানুষ তা জানতে পারে না। তাদের কোনো দায়িত্ববোধ নেই, জবাবদিহিতা নেই এবং স্বচ্ছতা নেই। তাদের একটাই কাজ মানুষকে ভীত প্রদর্শন করা এবং কিছু হলেই আয়নাঘরে তুলে নিয়ে যাওয়া। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আপনাদের আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি। সামনে যদি একই ধরনের প্রচেষ্টা করা হয়, আমরা আয়নাঘর কেন ডিজিএফআই এর হেডকোয়ার্টারও ভেঙে দিব। বাংলাদেশে যদি ডিজিএফআই থাকতে হয় অবশ্যই এটার সংস্কার করতে হবে। সংস্কারের কাজ শেষ না হলে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে। সংস্কারের কাজ শেষ না করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমার যেই ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, কবরে গিয়ে তাদের লাশগুলো ফেরত দিতে হবে এই সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার যে ভাইয়ের হাত চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাত ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। পুরনো সংস্কৃতিতে নির্বাচন হলে জুলাই বিপ্লবে কেন এত মানুষ আহত হলো, কেন এত মানুষ নিহত হলো, এই প্রশ্ন তুলে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, একই সংস্কৃতির দাবানলে, একই ফেসিবাদের সংবিধানে, একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এত মানুষের শহীদ হওয়ার প্রয়োজনটাই বা কী ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজনটাই বা কী ছিল? গণমাধ্যমের সমালোচনা করে তিনি বলেন, আগে গণমাধ্যম ছিল হাসিনা মাধ্যম, এখন কি মাধ্যম সেটা বললে চাকরি থাকবে না। জুলাই গণ অভ্যুত্থানের পরে সব মিডিয়ার সম্পাদকদের সঙ্গে বসেছিলাম, তাদেরকে বলেছিলাম এখন পর্যন্ত যা কাম করেছেন তা নিয়ে ঘরের ভিতর বসে থাকেন। যদি লজ্জা থাকে ঘরের ভিতর থেকে বের হবেন না, কিন্তু তাদের লজ্জা নেই। তারা বারবার বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ বলেন, আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাবেন তিনি। তবে তিনি এটা স্পষ্ট করেননি যে রাজনীতিতে যুক্ত থাকার পর আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা কিংবা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিবেন কিনা। আসিফ মাহমুদ বলেন, আমি পতাকাবাহী গাড়ি বা ক্ষমতার মোহে নয়,
বরং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সোচ্চার থাকার জন্যই সরকারে আছি। গত কয়েক মাস আগে একটি ভিডিও বক্তব্য দিয়েছিল, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নিতে চায়নি। এই বিষয়ে প্রশ্ন করলে আসিফ মাহমুদ বলেন, এটি সরকার গঠনের আগের ঘটনা। একটি বৈঠকে সেনাপ্রধান ইউনূসের বিরুদ্ধে মত দেয়, কারণ আওয়ামী লীগ তার সমর্থক নয়। পরবর্তীতে মানলেও বুকে পাথর দিয়ে শব্দটি ব্যবহার করেন। ইসরায়েলের জন্য অস্ত্র বহন করার অভিযোগে ইতালির জেনেরো বন্দরের শ্রমিকেরা সৌদি আরবের একটি পণ্যবাহী জাহাজকে আটকে দিয়েছে। এই জাহাজটি সৌদি শিপিং কোম্পানি বাহারি পরিচালনা করে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে আসা এই জাহাজে ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দো নির্মিত সামরিক সরঞ্জাম তোলার কথা ছিল। এই জাহাজের মধ্যে আবুধাবির জন্য তৈরি একটি অটোমেলেরা কামান সহ ট্যাঙ্ক বা ভারী অস্ত্র ছিল বলে জানা গেছে। ইতালির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, 40 জন বন্দর শ্রমিক জাহাজে উঠে পরিদর্শনের পর দেখতে পায় জাহাজে ইসরায়েলের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। ইতালির শ্রমিক ইউনিয়নের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য এই ধরনের অস্ত্র সামগ্রী ব্যবস্থাপনা করা হয়, যা ইসরায়েলের গাজায় সংগঠিত যুদ্ধ অপরাধের সহায়তার শামিল। তারা যে কোনো উপায়ে এই ধরনের অস্ত্র খালাসে নিষেধাজ্ঞার অঙ্গীকার করেন। প্রতিবেদন থেকে আরও জানা যায়, 2019 সালেও জেনেরো বন্দরের শ্রমিকেরা একই জাহাজ থেকে অস্ত্রবাহী চালান আটক করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন বন্দরে ইসরায়েলের জন্য নির্ধারিত অস্ত্র চালান আটকে দেওয়ার ঘটনা বেড়ে চলছে। ঠিক এই বন্দরের মতো চলতি বছরের 4 জুন ফরাসি ডক শ্রমিকেরা মার্সাই বন্দরে ইসরায়েলগামী অস্ত্রের অংশ খালাসে অস্বীকৃতি জানান। গাজা উপত্যকায় ইসরায়েলের দখল ও অবরোধের কারণে দুর্ভিক্ষ ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শিশুসহ বহু মানুষ অনাহারে মারা যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক স্বাভাবিক করার আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েও সৌদি আরবের বিরুদ্ধে গোপনে ইসরায়েলকে সহায়তা করার অভিযোগ রয়েছে। 2023 সালে সাবেক সৌদি গোয়েন্দা কর্নেল রাবিহ আল আনজি স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধের ফলে পশ্চিমায় অস্ত্রের ঘাটতি তৈরি হওয়ায় রিয়াদ হামাস বিরোধী যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করেছে। এই বছরের জুনে তিনি আরও জানান, ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে ইসরায়েলকে সহায়তা দিতে সৌদি আরবের আকাশসীমা উন্মুক্ত রাখা হয়েছিল এবং ইরানের ড্রোন আটকে দেওয়া হয়েছিল। তবে এইসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের শিপিং কোম্পানি রাবি। সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা জানায়, ফিলিস্তিন প্রসঙ্গে সৌদি আরবের নীতির প্রতি এবং সব আন্তর্জাতিক ও স্থায়ী নীতিমালার প্রতি বাহারি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, কোম্পানিটি কখনো ইসরায়েলে কোনো পণ্য পাঠায়নি বা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত হয়নি। তাদের কোম্পানির সব ধরনের কার্যক্রম কঠোর পর্যালোচনা এবং নিয়ন্ত্রণের মধ্য দিয়ে সম্পন্ন হয়। এই জাহাজ কোম্পানি অভিযোগ করেছে, এই ধরনের খবর তাদের সুনাম ক্ষুণ্ণ করেছে। প্রয়োজনে তারা আইনিভাবে ব্যবস্থা নেবে।